2024 সাল। বাংলাদেশে নানা ঘটনা ও উত্তেজনায় পূর্ণ ছিল। বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানটি ইতিহাসে এক চাঞ্চল্যকর মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের অন্যান্য অঙ্গনের মতো ইসলামী অঙ্গনেও ছিল ঘটনার মিছিল। শীর্ষকেন্দ্রিক রাজনৈতিক আন্দোলন থেকে ধর্মীয় উত্তেজনা, সব মিলিয়ে এবছর ছিল এক অবিস্মরণীয় বছর। সেগুলোর মধ্যে বিশেষ কিছু ঘটনা যেন তীব্র আলোড়ন সৃষ্টি করেছে, যা দেশব্যাপী আলোচনা আর বিতর্কের ঝড় তোলে। আজকের প্রতিবেদনে থাকছে 2024 সালের এমন কিছু খবর যা এই বছর জুড়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। 19 জানুয়ারি ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলামের নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস এমন একটি কাণ্ড ঘটিয়েছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে। তিনি সেদিন সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন, যেখানে ট্রান্সজেন্ডার বিষয়ক আলোচনা ছিল। এই ঘটনার তিনি দাবি করেন, এটা শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে। মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ে শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার পরেই যেন আগুনে ঘি পড়ল। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর এরই পরিপ্রেক্ষিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। এর মাত্র কয়েকদিন পরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পাঠ্যপুস্তক সংশোধনের জন্য একটি কমিটি গঠন করে, কিন্তু সেই কমিটি 13 দিনের মধ্যেই বাতিল হয়ে যায় এবং এর কোনো সঠিক ব্যাখ্যাও দেওয়া হয়নি। এই সিদ্ধান্তকে ইসলামী মহল থেকে তীব্র সমালোচনা করা হয় এবং তাদের দাবি ছিল এমন কমিটিতে ইসলামী ব্যক্তিদের যোগ করা উচিত। পরে ইসলামী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে, কেন পূর্ববর্তী কমিটিতে কোনো আলেম ছিলেন না এবং কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা LGBTQ+ অধিকার নিয়ে কাজ করেন। বরাবরের মতো এবছরও টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামায়াতের ইজতেমা শুরু হয় দুপর্বে, যেখানে প্রথম পর্ব পাকিস্তান থেকে আসা মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়। দ্বিতীয় পর্ব সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে। দ্বিতীয় পর্বে ভারতের মাওলানা সাদ কান্দালভিকে আনার চেষ্টা করা হয়। সে সময়ের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান আনার চেষ্টা করা হবে বললেও পরে আর মাওলানা সাদকে আনা যায়নি। এছাড়া দ্বিতীয় পর্বের আখেরি মুনাজাতে অংশগ্রহণ করতে আসার সময় 4 ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হন। এপ্রিলে ফরিদপুরের মধুখালী উপজেলায় মন্দিরে আগুন দেওয়ার সন্দেহে 2 যুবককে পিটিয়ে হত্যা করা হয়, যা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে। সারা দেশে বিচারের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ অনুষ্ঠিত হয়। ডুমাইন ইউনিয়নে এক মন্দিরের পাশে কাজ করার সময় শ্রমিকদের আটকিয়ে পেটানো হয়, ফলে 2 জন নিহত হন। এই ঘটনার পর ফরিদপুরে 1 সপ্তাহের বেশি বিজিবি টহল ছিল। আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর কদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় মানুষজন হতাহতও হন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলেও মাজার ভাঙার আহ্বান জানাতে দেখা যায়। এক্ষেত্রে নারায়ণগঞ্জের দেওয়ানবাগ মাজারে হামলার ঘটনা এবং সিলেটের শাহপরান মাজারে গান বাজনা নিষিদ্ধ করার ঘটনা বেশি আলোচিত ছিল। গুলিস্তানের গোলাপ শাহ মাজার ভাঙার জন্য ফেসবুকে প্রচারিত একটি ইভেন্ট দেশব্যাপী ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মুকাররম মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন জুমার নামাজে অনুপস্থিত থাকেন। 20 সেপ্টেম্বর তিনি ফেরত আসলে মুসল্লিদের একাংশ তাকে প্রত্যাখ্যান করে। তার সঙ্গে আসা সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের। মসজিদে সৃষ্ট এই নজিরবিহীন সহিংসতায় অন্তত 50 মুসল্লি আহত হন। জুতার বাক্স, রড, পাইপ দিয়ে মসজিদের গ্লাস ভেঙে হামলা চালানোর অভিযোগ ওঠে মুফতি রুহুল আমিনের অনুসারীদের বিরুদ্ধে, যা পুরো দেশকে শকচকিত করে।
2019 সালের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দালভির আশাকে কেন্দ্র করে তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম পর্বে ইজতেমা করেছে তাবলিগের একাংশ শুরায়ে নিজাম, যাদের সঙ্গে কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমগণ রয়েছেন। দ্বিতীয় পর্বে ইজতেমা করছেন মাওলানা সাদ কান্দালভির অনুসারীরা। তারা 2025 সালের প্রথম পর্বে বিশ্ব ইজতেমা করার জন্য এবং মাওলানা সাদকে আনার জন্য সরকারের কাছে আবেদনও জানান। এই বিষয়টিকে চক্রান্ত হিসেবে বিবেচনা করে 5 নভেম্বর কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমগণ এবং শুরায়ে নিজাম ইসলামী মহাসম্মেলন ডাকে। সোহরাওয়ার্দী ময়দানে আয়োজিত সম্মেলনে মাওলানা সাদকে আসতে না দেওয়া এবং সাদ অনুসারীদের পৃথক পর্ব না রাখার ঘোষণা দেওয়া হয়। তবে পরবর্তীতে সরকার প্রথম পর্বে শুরায়ে নিজাম এবং দ্বিতীয় পর্বে সাদপন্থীদের ইজতেমা করার সিদ্ধান্ত নেয়, যা 2025 সালের জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টঙ্গীতে অনুষ্ঠিত হবে। চাঁদপুরের মতলবে জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে মাওলানা রহমত উল্লাহ নামে এক ইমামকে চাকরিচ্যুত করা হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও কমেন্ট করার 4 পরিবারকে সমাজচ্যুত করা হয়। তবে মসজিদ কমিটি জানায়, চাকরিচ্যুতি সুদ ঘুষ নিয়ে বয়ানের কারণে নয়, বরং ইমাম সাহেবকে আগে থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। 25 নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হন। পরদিন চট্টগ্রামের আদালত পাড়ায় তার অনুসারীদের হাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চিন্ময় কৃষ্ণ দাস, যিনি একসময় ইসকন নেতা ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও প্রচার চালিয়েছেন এবং তার বিরুদ্ধে শিশু নির্যাতন সহ চারিত্রিক স্থলনের অভিযোগও ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়, যেখানে ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদ সহ খুনিদের দ্রুত বিচারের দাবি করা হয়। 2024 সালের হজ ফ্লাইট মে মাসে সৌদি আরবে শুরু হয়। তবে অতিরিক্ত তাপমাত্রার কারণে এবছর অধিক সংখ্যায় হজ যাত্রীর মারা যান, যার মধ্যে 65 জন বাংলাদেশি। আগস্টে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, যিনি হজ খরচ কমানোর জন্য 2টি প্যাকেজের বদলে 3টি প্যাকেজের ঘোষণা করেন। তবে খাবার খরচ এতে অন্তর্ভুক্ত ছিল না। সরকারি প্যাকেজ ঘোষণার পর বেসরকারি হজ এজেন্সিগুলো প্রতিক্রিয়া জানায়। তাদের দাবি হজ খরচ কমেনি, বরং বেড়েছে। তবে হজ মন্ত্রণালয় জানায়, সৌদি রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ কমানো সম্ভব হয়নি। এছাড়া হজ এজেন্সিস অব অ্যাসোসিয়েশন বাংলাদেশের কমিটি দুর্নীতির অভিযোগে ভেঙে দেওয়া হয়, ফলে হাব দুভাগে বিভক্ত হয়ে পড়ে। সরকার থেকে প্রশাসক নিয়োগ নিয়ে প্রতিবাদ জানায় সংগঠনটির একাংশ এবং বেসরকারি হজ প্যাকেজ নিয়ে পাল্টাপাল্টি ঘোষণা আসতে থাকে। রায়হানা মুন, প্রবাস খবর।